বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে এখনো পর্যন্ত ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলার পরিচিত একজন মুখ আজকে আমাদের সামনে হাজির হয়েছেন। তিনি হলেন নুরুজ্জামান কাফি ভাই। কাফি ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। আর প্রথমত আপনাকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি এনসিবিতে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। এবং আপনারা যারা আছেন সবাইকেই দেখছি ইনসাফের পক্ষের মানুষ, এই জন্য এই চেয়ারটায় বসে কথা বলতে অনেক বেশি কমফোর্ট ফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেরি না করে আসলে সরাসরি প্রশ্নে জি চলে যাই। জি জি। গণ অভ্যুত্থানের পর আমরা বলা যায় প্রায় ১.৫ বছর পার করে ২ বছরের চলে যাচ্ছি। তো এই ১.৫ বছরে আপনি কোনো রাজনৈতিক দলে যুক্ত হননি কেন? রাজনীতি করার আমার কোনো ধরনের ইচ্ছা ছিল না। হুম। আমি তো আগাগোড়া বলতে গেলে একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর আজকে তো দেখা গেছে যে এনসিবিতে ইশাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর কাফি এবং মহিউদ্দিন রনি, তো তারা জয়েন করলো। তো আপনার মনে থাকবে যে মহিউদ্দিন রনি রেল লাইনের অন্যায় অনিয়মের জন্য আন্দোলন করেছিল। করেছিল। তো এখন মহিউদ্দিন রনি যখন রেল লাইনে আন্দোলন করে তখন কিন্তু ওনার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যায়। তো ওই সময়টায় আপনার মনে থাকবে যে আমি একটা কুকুর, পাশে মশার কয়েল, একটা কচু গাছ, একটা ভাঙা দালান, এখানে বসে 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 কন্টেন্ট বানাতাম, কথা বলতাম। তো ওই তৎকালীন সময়টায় দেখলাম মহিউদ্দিন রনি তিনি রেল লাইনে বসে আন্দোলন সংগ্রাম করছেন। তো তখন তার উপর একটা মারপিট বলেন, ধাক্কাধাক্কি বলেন, এরকম দেখলাম যে আসলে মানুষটা অসহায় হয়ে হুম, যাচ্ছে। হুম। তা আমি ওই জায়গাটায় বসে আওয়াজ তুললাম যে মহিউদ্দিন রনির উপরে যদি কোনো ধরনের হামলা মামলা হয়, টেনে নিয়ে কিন্তু রেলের ভিতরে দিব। এখন এই কথাটা আমি কেন বললাম যে রাজনীতিতে, আপনার প্রশ্ন ছিল যে কেন ঢুকলাম না। হুম। তো আমি এটার দ্বারা এই উদাহরণটা এই জন্য নিয়ে আসছি যে গণ অভ্যুত্থান, জুলাই আগস্ট আন্দোলন, বিগত ২ বছর ২ মাস, এর অনেক আগে থেকেই আমি ছাত্র জনতার পক্ষে, বাংলাদেশের পক্ষে, ইনসাফের পক্ষে আমার জায়গাটা থেকে আমি লড়াই করে আসছি। কন্টেন্ট ক্রিয়েটর তো বাংলাদেশে অনেক রয়েছে। তো আমার জায়গা থেকে আমি এই যে জুলুমের এগেনিস্টে অন্যায়ের প্রতিবাদ করা, এই জায়গাটা আমি করে আসছি। তো এখন আমরা জুলাই আগস্ট আন্দোলন করলাম, এত বড় গণ অভ্যুত্থান ঘটালাম, দল মত নির্বিশেষে আমরা আন্দোলন করলাম। সেখানে আপনি টিএসসিতে দেখবেন সেই আন্দোলনের সময় যিনি হচ্ছে আপনার ওই যে পেয়ারা বিক্রি করে, হুম। তারাও কিন্তু পেয়ারা খাওয়াচ্ছিল। রিস্কাওয়ালা সেলুট দিচ্ছে, দিচ্ছে। গার্মেন্টসের লোক, কবি সাহিত্যিক, আইনজীবী, সব শিক্ষক, ছাত্র জনতা সব মিলিয়ে আমরা আন্দোলনটা করে গণ অভ্যুত্থান ঘটালাম। তো এখন আসেন যে তাহলে এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বলেন, সার্জিস আলম বলেন, নাহিদ ইসলাম বলেন, আক্তার ভাই বলেন, বা অন্যান্য যারা আছে, এই ভাইয়েরা বলেন, তারা তো বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কিন্তু ভূমিকা ছিল। সব সেক্টরের মানুষ, দলমত নির্বিশেষে। তাহলে তারা এই গণ অভ্যুত্থান ঘটানোর পর কেন রাজনীতিতে আসলো? রাজনীতির মজা কেন? কি এখানে কি অনেক লাভ আছে? এখানে আসলে কি পকেট ভর্তি করা যায়? কেন? তারা গণ অভ্যুত্থান ঘটানোর পর দেখা যাচ্ছে যে এই বাংলাদেশটা, মানে আমরা তো স্বৈরাচার থেকে মুক্ত করেছি। এটা ঘটনার পর দেখা যাচ্ছে যে এই নতুন বাংলাদেশটা আবার কেন তত স্বৈরাচারের হাতে যাচ্ছে, হুম, হুম। আবার চাঁদাবাজি হচ্ছে, আবার মানে হচ্ছে ইনসাফের পক্ষে দাঁড়ানো হচ্ছে না। হুম। হাদি ভাইকে খুন করা হইলো, খুনি পালিয়ে গেল। আজকে হাদি ভাইকে খুন, মানে তার কবর দেয়ার কতদিন হয়ে গেল, আজকে দৃষ্টান্তমূলক আমরা কোনো কোনো বিচার পাইনি। পেলাম না। তাহলে এই জায়গাটা থেকে আপনার প্রশ্ন ছিল যে আপনি গত ২ বছরে কেন আসলেন না। আসলে এখন কেন তো আসলে? আমার যে জুলাই সহযোদ্ধারা, তারা কিন্তু অনেক আগেই রাজনীতিতে ঢুকে গেছে, হয়তো আমার বুঝতে দেরি হয়েছে। হুম। তারা ঢুকে গেছে যে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্তই শুধু আমরা করিনি, বরং এই বাংলাদেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে নিতে হবে। হবে। তো এখন এসে আমার কাছে মনে হচ্ছে যে আমার পলিটিক্স করার তো কোনো টোটালি মন মানসিকতা ছিল না। এখন এসে আমার কাছে মনে হলো, আমি যদি ভুল না করে থাকি, আপনিও গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, জি। আমি দিয়েছি, অন্যান্য ভাই ভাইয়াদার, দেশের আপামর জনতা সবাই দিয়েছে। তাহলে আমরা গণভোটে হ্যাঁ ভোট দিলাম, ৭০% মানুষ গণভোটকে জয়যুক্ত করলো। নির্বাচন ক্যাম্পেইনের আগে তারা সব দল বলল যে আপনারা গণভোটকে হ্যাঁ ভোট দিবেন, আমরা সংবিধান সংস্কার করব, আমরা এক প্রধানমন্ত্রী, আমরা দ্বিতীয়বার হব না। দ্বিতীয়বার হলে হবে কি, তার নেতাকর্মীরা কিন্তু এমনিতেই বেপরোয়া হবে যে আমার নেতা তো আগামীবারও হবে, সুতরাং আমার জোর জুলুম চাঁদাবাজি এগুলো করতে কোনো ভয় নাই। ভাই, তো আমরা তো ওই সিস্টেমটা পরিবর্তন করতে চাই, চাই। যে আপনি দুইবার প্রধানমন্ত্রী, আপনি শুধু মানুষ, আপনি বারবার প্রধানমন্ত্রী কেন হবেন? এই দেশে আর মানুষ নাই?
এদেশে আর পরিবার নাই, এদেশের ছেলেমেয়েরা তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে না, পরিবারতান্ত্রিক কেন হবে? আমার একটা কথা আছে যে পাঁচ আটটার সুযোগ নেই। এখন এখানে এসে যে আমি এনসিপির পা চাটবো, বিষয়টা সেরকম না। আল্লাহ তাআলা আপনাকে বিবেক, বুদ্ধি, মস্তিষ্ক, ঘিলু, মাথায় মগজ দিয়েছে, ব্রেন দিয়েছে, সেটা দ্বারা আপনি কথা বলবেন। এনসিপি যদি ভুল করে সেখানেও আপনি আওয়াজ তুলবেন। এখানে আমি মনে করি এনসিপির কোনো ঊর্ধ্বতন কেন্দ্রীয় নেতা কেউ কোনো নিষেধ করবে না, কারণ এনসিপিতে পারিবারতান্ত্রিক নাই, এনসিপিতে আধিপত্যবাদ নাই, এনসিপিতে শুধু গোপালগঞ্জের লোক নাই, এনসিপিতে শুধু বগুড়ার লোক নাই, এনসিপিতে রাজমিস্ত্রির ছেলেও এমপি, এনসিপিতে কুমিল্লার ছেলেরাও আছে, এনসিপিতে ময়মনসিংহ, নেত্রকোনার, বরিশালের সব সেক্টরের মানুষ এনসিপিতে আছে। তো এই জন্যই এনসিপি ডিফারেন্ট, এই জন্যই এনসিপি তরুণদের কাছে, জেনজিদের কাছে গুরুত্বপূর্ণ। টু দ্য পয়েন্ট, প্রশ্ন ছিল ওটা যে 2 বছরেও কেন রাজনীতি আসলেন না। তো এখন এসে মনে হলো আমরা গণভোটে হ্যাঁ ভোট দিলাম, আমরা দেশকে পরিবর্তন করতে চাই, সংবিধানকে সংস্কার করতে চাই। আরে ভাই, বেগম জিয়া নিজে বলে গেছে যে জনতার সরকার আসলে এই সংবিধানকে বুড়িগঙ্গা ফেলে দেওয়া হবে। আপনি বেগম জিয়ার চেয়েও অনেক বড় পলিটিশিয়ান। এইখানে এসে আমাদের কাছে কথা বললে অনেক কথা হয়ে যাবে, এইখানে এসে আমার কাছে এখন মনে হলো যে ভাই, এই আন্দোলন সংগ্রাম করে ফেসিবাদ মুক্ত করাটাই আমাদের মনে হয় শেষ না। আমরা এই সময়টায় রাজনীতিটা করাটা ইম্পর্টেন্ট এই জন্য, আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার এই সময়ের জেনজি, আগামী প্রজন্মের জেনজি, এদেরকে নিরাপদ সুস্থ একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আপনাকে আমাকে রাজনীতিতে চলে আসতে হবে। আপনাকে এনসিপিতেই আসতে হবে, ধরাবাঁধা কোনো নিয়ম নাই। আপনি যেখানে ইনসাফের পক্ষ পাবেন, ইউ লাইক, আপনি সেখানে যেতে পারেন। আচ্ছা, কিছুটা উত্তর আমরা কিছুক্ষণ আগে পেয়ে গেছি। তারপর আবার প্রশ্ন করছি যে আসলে কেন এনসিপি তে যুক্ত হলেন, কেন বিএনপি কিংবা জামাতে যোগ দেননি? রাইট। এনসিপির যেই কেন্দ্রীয় নেতাবৃন্দ বা হচ্ছে যারাই আছেন, তারা একে তো হচ্ছে জুলাই আগস্ট আন্দোলন করে আসছেন। হুম। শুধু কি এনসিপির নেতা কর্মীরা জুলাই আগস্ট আন্দোলন করছেন? না, দলমত নির্বিশেষে, সবাই। সে বিএনপি, জামাত, অন্যান্য পার্টি, আপামর জনতা। তাহলে এনসিপির কাছে, আমার কাছে এখন মনে হচ্ছে যে এনসিপির নেতাকর্মী তারা এখনো ওই জিনিসটাই ধারণ করেন যে আমরা বাংলাদেশের পরিবর্তন চাই, আমরা সংবিধান সংস্কার চাই, গণভোটে আমরা হ্যাঁ ভোট দিলাম, মূল্যবান ভোট, সেটা জয়যুক্ত হোক। এনসিপির নেতারা চাচ্ছে হাদি হত্যার বিচার হোক। শুধু হাদি হত্যাই না, বাংলাদেশের অন্যায়ের যেই ভয়েসটা চালিয়ে যাবে সেটা এনসিপির নেতাকর্মীরা করছে। এই জন্য আমার কাছে ভালো লাগছে যে এটা রাইট প্লেস। আচ্ছা, ওকে। আমরা দেখেছি যে ধানমন্ডি 32 যখন ভাঙা হয় তখন ওইখানে আপনি উপস্থিত ছিলেন, এবং তার পরপরই হচ্ছে যে আপনার বাড়িতে আগুন দেওয়া হয় এবং আপনার সাথে খুব খারাপ ভাবে অনেক ঘটনা ঘটে যায়। আসলে এটা নিয়ে যদি বিস্তারিত বলতেন, কি হয়েছিল আসলে, কেন এমন করা হয়েছিল আপনার পরিবারের সাথে? আওয়ামী লীগ যারা করেন তাদের কাছে বঙ্গবন্ধুর বাড়ি এটা একটা ইমোশনের জায়গা। এটা একটা তাদের মানে হচ্ছে সিম্পেথির জায়গা। এটা নর্মালি আপনি একটা পার্টি করলে আপনার নেতার বাসা বাড়ি আপনার কাছেই লাগবে, নর্মাল। তো ওই সময় বিপিএল খেলা চলতেছিল, তো আমি স্টেডিয়ামেই ছিলাম। তো এরপর ভাত খেতে বসলাম, এরপরে ফেসবুকে ঢুকি, দেখি যে হাজার হাজার মানুষজন ধানমন্ডি 32 এসে 32 ভেঙে দিচ্ছে, বুলডোজার নিয়ে আসছে, এবং কথা উঠলো এটা যে স্বৈরাচারের আস্তানা আমরা শেষ করে দিব। হুম। এখন বঙ্গবন্ধু, আপনি যদি কারাগারের রোজনামসা পড়েন বা অসমাপ্ত আত্মজীবনী পড়েন, ওখানে দেখবেন যে বঙ্গবন্ধুর এই দেশের প্রতি ত্যাগ দীক্ষা অবদান রয়েছে। হুম। আমরা তো ফাইট করছি স্বৈরাচারের বিপক্ষে, আর বঙ্গবন্ধু তাদের আমলের লোকগুলো, এবং তিনি কিন্তু ফাইট করছে দেশ টু দেশ, কান্ট্রি টু কান্ট্রি। তখন আমি যখন ভাত খেতেছিলাম তখন আর দেখলাম যে মানুষ কথা উঠাচ্ছে যে স্বৈরাচারের আস্তানা ভেঙে দিবে বা ভেঙেছে। তখন তো নর্মালি আমার কাছে মনে হলো যে এখানে আমার যাওয়া উচিত, স্বৈরাচারের আস্তানা, মানুষ হাজার হাজার মানুষ আসছে। তখন আমি মিরপুর থেকে এসে পড়ি ওইভাবে ভাত রেখে। আমি আসার পরে মানুষজন ফাঁক করে দিচ্ছে, গ্যাপ করে দিচ্ছে, যে আপনাকে একদম ওই বুলডোজারের উপরে উঠাই দিছে, আমাকে বঙ্গবন্ধু বাড়ির উপরে উঠাই দিছে। তো তখন ওখানে বসে আমি ওই স্লোগান দিই যে সি সি হাসিনা লজ্জায় বাঁচি না, যে স্লোগান 12ই জুলাই হচ্ছে দিয়েছিলাম আপনার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। তখন ওখানে যে মানুষজন ছিল, হাজার হাজার মানুষজন ছিল। তো তারা আমাকে পেয়ে, কাছে পেয়ে খুবই যে কাফি ভাই আসছে, এরকম একটা ব্যাপার। তো ওটা একটা ভুল তথ্য যে মানুষজন বলে যে তুমি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছো, আসলে আমি একটা ইটও খুলি নেই। কিন্তু ওখানে যাওয়ার পর মানুষ আমাকে পেয়ে উজ্জীবিত হয়েছে। এখন ওটা ভাঙার চেয়েও বড় কিছু যে আমি কেন ওখানে গেলাম। গেলাম। তা আমি আসলে
অনলাইন মিডিয়াতে দেখেছি যে আসলে মানুষ, হাজার হাজার মানুষ জড়ো হয়েছে এবং তারা স্লোগান তুলছে যে আমরা স্বৈরাচারের আস্তানা শেষ করে দিব। তো ওই প্রেক্ষাপটে যাওয়া, যে আমি তো আসলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচারের এগেনস্টে কথা বলেছি, সুতরাং এখানে আমার মনে হয় যা থাকা উচিত। তো আমি গেলাম, এরপরে তো মিছিল স্লোগান দিলাম, মানুষ আমাকে উপরে উঠাই দিল। এর সম্ভবত কয়েকদিন পরেই হচ্ছে আমার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয় বাইরে থেকে লাগিয়ে রশি দিয়ে। আমার পরিবারে আমরা দুই ভাই, আমার বড় ভাই আহ, বিবাহ করছে, আমি এখনো বিবাহ করিনি। তো আমি ঢাকাতেই থাকা হয়। তো আমি ছাড়া আমার পরিবারের সবাই ওই ঘরের ভিতরেই ছিলেন। হুম। এবং কি নির্মম ভাবে, মানে বাইরে থেকে রশি দিয়ে, মানে মানুষগুলো মরে যাক এরকম একটা প্ল্যানে তাদেরকে আগুন দিয়ে পুরো ঘরটাই পুড়িয়ে দেওয়া হয়। তো আমার বাবা আর ভাই তারা পিছনের যে দরজা, আমাদের গ্রামের ঘরগুলো তো সাধারণত কাঠের হয় হুম। এবং হুম। টিনের হয়, হুম। তো ওই কাঠের দরজা ভেঙে তারা বের হয়। এবং সেখানে আমার, মানে ওরা ভিতরে থাকাকালীন সময় আগুনটা দেওয়া হয়েছিল? হ্যাঁ, ভিতরে ওই যে বাইরে থেকে দরজা লাগে, তো সেখানে আমার 4 বছরের ভাতিজা ছিলেন, 2 মাসের ভাস্তি ছিলেন, বাবা মা, ভাই ভাবি। তো মহান আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, হায়াত আছে, এই জন্যই তারা বেঁচেছেন আলহামদুলিল্লাহ। এই আর কি। আচ্ছা, কেমন ক্ষয়ক্ষতি হয়েছিল আসলে আপনাদের এই মানে মানুষকে যদি আপনি সর্বহারা করতে চান, মানুষকে যদি নিঃস্ব করে দিতে চান, তাহলে তার ধন সম্পদ, তার আস্তানা পুড়িয়ে দেন, এরকম একটা কথা আছে। আচ্ছা। যে মানুষকে সর্বহারা করতে চাইলে তার যদি সবকিছু পুড়ে যায় তখনই সর্বহারা হয়। এখন কি বাসায় সবকিছু ঠিকঠাক আছে মানে হ্যাঁ, এখন ওটা তো একটা ধাক্কা হয়েছে। তো এখন হচ্ছে আলহামদুলিল্লাহ, রিকভার করার চেষ্টা হচ্ছে। এই আর আচ্ছা, কি। আপনি নিজেই বললেন কিছুক্ষণ আগে যে আপনি 24-এর গণ অভ্যুত্থানের আগেও আসলে শিক্ষার্থীদের এবং জনমানুষের কথা বলতেন। তো 24-এর জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এখনো পর্যন্ত আপনি ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলে যাচ্ছেন। তো এই যে আপনি এনসিপিতে যোগ দিয়েছেন, ন্যায় এবং অন্যায়ের বিপক্ষে যে কথা বলার যে ভয়েস, সেটা কি কোনোভাবে এনসিপি কেন্দ্রিক হয়ে যাবে কিনা পরবর্তীতে? আমি, এই রেকর্ডের ভিতরে আছে যে এনসিপিও যদি ভুল করে সেক্ষেত্রে আর ভয়েস চলবে। আশা করি সেই ভুল এনসিপির মানুষ করার মানুষ না, কারণ তারা ইনসাফের পক্ষে, দেশের পক্ষে কথা বলবে। তো আমি উত্তর দেয়া হয়ে গেছে যে আমি তো এখন এনসিপির একজন, হ্যাঁ, হ্যাঁ। আমার পার্টি। নতুন নতুন বলতে ভালোই লাগতেছে, আমার পার্টি, আমার পার্টিও যদি ভুল করে হুম। আমি কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে গণভোট হয়েছে, আমরা 70% ভোট হ্যাঁ ভোট পেয়েছি। জুলাই সনদের যে বাস্তবায়নের কথা ছিল সেটা নিয়ে এখন নানা টাল ভাঙা চলছে। এই জুলাই সনদ এবং গণভোট নিয়ে আসলে আপনি কি বলতে চান? এটা তো যে জনগণের সাথে, আপনার আমার সাথে প্রতারণা করা। আমার এই যে বললাম যে রাজনীতিতে আসার তো কোনো ইচ্ছে ছিল না। আরে ভাই, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ব্যাপারই হচ্ছে ভোট। এটা আপনার আমার কথা, এবং আমরা জাস্টিফাই করে দেখলাম যে আমাদের গণভোটে হ্যাঁ ভোট দিলে আমাদের দেশ সংস্কার হবে, সংবিধান সংস্কার হবে, একটা মানুষ প্রধানমন্ত্রী সে দ্বিতীয়বার হতে পারবে না। আরে ভাই, আপনার যদি জনপ্রিয়তা থাকে আপনি 2বার না, আপনি 22বার প্রধানমন্ত্রী হবেন। তাহলে আপনার আইন রুলস সংস্কার করতে প্রবলেম কোথায়? হুম। ভয় কিসের? সংবিধানে আছে আপনি 2বার, মানে যদি সংস্কার হয় আপনি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তো মানুষজন আপনাকে চাচ্ছে, 22বার প্রধানমন্ত্রী আপনাকে চাচ্ছে, তাহলে আপনার নিয়ম মানতে অসুবিধা কোথায়? নিয়ম মানেন না। বাংলাদেশটা শুধু কোনো পরিবারতান্ত্রিক দেশ না, এখানে সব সেক্টরের মানুষ বসবাস করে। যে যার যোগ্যতা বলে সে তার চেয়ার পাবে, এটাই তো হওয়া উচিত। এটাই। তো আমারও কিছুটা বলতে পারেন যে এই গণভোটে যে রায় যে মানতেছে না, এটারও একটা জিত ক্ষোভের জায়গা থেকে আমার পলিটিক্সে আসা। আশা। ভাই, আমি ভোট দিলাম, আমার ভোট আপনি মানতেছেন না। দলীয় ভোটের নিয়ে কিন্তু আমাদের কথা না যে আপনি দাঁড়িপাল্লায় দিলেন নাকি ধানের শীষে দিলেন। আমাদের কথা হচ্ছে গণভোটে হ্যাঁ ভোট। এবং গণভোটে হ্যাঁ ভোট, মানুষ এটাকে জয়যুক্ত করেছে। আপনি ডিরেক্ট এটা মানতেছেন না, আপনি কোর্টে পাঠাচ্ছেন, আচ্ছা। আপনি রায় নিতে চাচ্ছেন, আপনি কি তালবাহানা শুরু করছেন। যারা কোর্টে পাঠাচ্ছেন তারাও নির্বাচন ক্যাম্পেইনে বলেছেন যে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। এক মুখে কয় কথা বলেন ভাই। ওই জিত ক্ষোভের জায়গা থেকেও বলা যায় যে আসলে পলিটিক্স। রাইট। আচ্ছা, অনেক ঝড়ঝাপটা, অনেক সিদ্ধান্তহীনতার পরে একদম শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে আপনি এনসিপিতে আজকে যুক্ত হলেন। তো আমার প্রশ্ন হচ্ছে আসলে যে এনসিপিতে আপনার সব থেকে কোন নেতাকে বেশি ভালো লাগে, এবং আমি যদি কয়েকজনের নাম বলি তাহলে ওদের সম্পর্কে যদি আপনি এক লাইনে বলেন আসলে।
সবচেয়ে ভালো লাগে কোন নেতাকে আসলে? হ্যাঁ, এটা সো টাফ। না না, মানে থাকে তো, ধরেন যে আমি যদি বলি যে আমার কাকে সব থেকে বেশি ভালো লাগে, তাহলে আমি বলবো যেমন নাহিদ ইসলামকে ভালো লাগে। এরকম স্পেসিফিক আপনার কোনো ভালো লাগার মানুষ আছে না, কিনা? আপনি আপনার জায়গায় ক্লিয়ার করতে পারছেন, কিন্তু আমি আমার জায়গায় এভাবে স্পষ্ট ক্লিয়ার করতে পারবো না। কারণ হচ্ছে কারণ হচ্ছে বেশ কিছু সিনিয়র নেতাদের সাথে আমার খুব গুড সম্পর্ক। আচ্ছা সো ওইভাবে বলতে একজনকে বলতে পারছি না, যেমন সাপোজ ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি আমার ব্যাপক, না একজন সে কথা কোনদিন বলছি না, আচ্ছা, আমি ওকে ওকে, হ্যাঁ, বিশ্লেষণ করছি ওকে, যে সে হচ্ছে আমার দারুণায়তের মেট, মানে আমি দারুণায়তে পড়াশোনা করেছি 4 বছর, হুম, 9, 10, 11, 12। তো তিনি হচ্ছে দারুণায়তের, এবং আমরা ওখানে 12 নম্বর হল আছে আর কি, রিয়াজুজান্নাত 12, ওই 12 নম্বর হলে আমরা ছিলাম। হুম, একটা একাডেমিক পড়াশোনার লাইফের একটা টান ভালোবাসা হুম, থাকে। সার্জিস ভাই খুবই অমায়িক মানুষ, একদম হচ্ছে একটা ব্যাপার যদি আপনি বলেন খুলে মেলে কোনটা ভালো কোনটা খারাপ দিক, মানে সাংগঠনিক যে একটা ব্যাপার, হুম, একদম ফুল ফ্রেন্ডলি। সার্জিস ভাইয়ের প্রতি মানুষের একটাই থাকতে পারে যে এই মানুষটা মনে হয় রাগী মুডি এরকম একটা ব্যাপার, হুম, কিন্তু সো ফ্রেন্ডলি, মানুষটা আচ্ছা, মনে হচ্ছে যে আমার আপন ভাই এরকম একটা ব্যাপার। আসিফ ভাইয়ের কথা যদি বলেন, আসিফ ভাই উপদেষ্টা থাকা অবস্থায় যেভাবে আমাকে স্নেহ ভালোবাসার জায়গা থেকে দেখে আসছে, এবং সে দক্ষ মানুষ, অমায়িক মানুষ। এরপর যদি নাহিদ ভাইয়ের কাছে আসেন, আমি প্রিপারেশন নিয়ে আসি নাই, তাহলে আমি দেখাতে পারতাম যে যখন 18 সালে আন্দোলন হয় আপনার আপনার ফাহাদের বিচার চাওয়ার জন্য, আমার একটা ছবি আছে নাহিদ ভাইয়ের সাথে, একসাথে আমরা টিএসসি তে হাঁটতেছি, 18 সালের কথা কিন্তু। আচ্ছা, আচ্ছা, তাহলে নাহিদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা কোন জায়গা থেকে? হুম, হুম, এনসিপি তো বা গণঅভ্যুত্থান তো হলো এই 24-এ, 18 সাল থেকে কিন্তু নাহিদ ভাইয়ের সাথে একটা রাজপথে সহজতা বলা যায় আর কি। আচ্ছা। তো এখন আমি কাকে রেখে কাকে বলবো যে উনি আমার ভালোবাসা, আমার সো অল ওভার সবাইকে ভালো লাগে এই আর কি। ও, সবকিছুর পরে আসলে রাজনীতিতে যুক্ত হয়েই গেলেন। নিজেকে আসলে পরবর্তী সময়ে কোথায় দেখতে চান? কোথায় দেখতে চাই বলতে, আহ, আমার চেয়ারের জন্য কোনো লোভ নাই, আমার চেয়ারের জন্য হচ্ছে কোনো ধরনের টান নাই যে ওই চেয়ারটাই আমার লাগবে। লাগে। আমি কাজ করে যাব, দেশের মানুষের পক্ষে কাজ করব। সেই ক্ষেত্রে আমার যোগ্যতা অনুযায়ী, যোগ্যতা বলে আমি যেইখানটায় আসলে যেতে, যাওয়ার যোগ্য, পাওয়ার যোগ্য, হুম, ওটাই আমার হোক। আলাদা আমার চাওয়া পাওয়া নাই যে এই দলের ওই জায়গাটাই আমার লাগবে। তো এখন স্থানীয় সরকার নির্বাচন করার চিন্তা ভাবনা করেছি, উপজেলায় নির্বাচন করার চিন্তা ভাবনা করেছি, সেটাও জাস্টিফাই করে দেখবো যে আসলে আমার উপজেলার মানুষ আসলে আমাকে রিসিভ করবে কিনা, হুম, এবং তারা তরুণ নেতৃত্ব চায় কিনা, এগুলো জাস্টিফাই করার বিষয় আছে। যদি আমাকে না চায় যে আসলে তুমি আহ, এসো না, তাহলে আমি আগাবো না। যদি আমি আসলে জাস্টিফাই করবো যে আসলে তারা তরুণ নেতৃত্ব চায় কিনা, হুম, হুম, যদি চায় তবে আগাবো আর কি। আর যে কথা বললেন যে কোন জায়গায় দেখতে চান, ওই জায়গাটাই নিজেকে দেখবো, ওইরকম এইম প্ল্যান নাই। আমি কাজ করে যাব, কাজ আমাকে যেখানে নেয়। আচ্ছা, আপনার কোন উপজেলা? আমার হচ্ছে কলাপাড়া উপজেলা, পটুয়াখালী, আচ্ছা, কলাপাড়া। ওকে। মানে শুভকামনা রইলো আপনার মানে আপনারই এক সহযোদ্ধা এবং মিডিয়া জগতের মানুষ, রোকেয়া জাহান চমক, উনি আসলে কিন্তু বিএনপিতে যোগ দিয়েছেন। তো উনি বিএনপিতে যোগ দিয়েছেন এবং এটা একটা ইনফ্লুয়েন্স কিন্তু আপনাদের মধ্যেও পড়েছে। সেটা আসলে সে ব্যাপারে কি বলতে চান? রুকে জাহান চমক, ও তাকে হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনের আগে আমি এভাবে চিনতাম না, টু বি হনেস্ট। তো এই কিছুদিন ধরে ওনার কিছু ব্লগিং আমি হুম, দেখলাম, এবং উনি খুব সুন্দরভাবে একটা জায়গাকে রিপ্রেজেন্ট করেন, করে। এবং এক একটা জায়গায় গিয়ে পুরনো ওই যেরকম লাস্ট একটা দেখেছি, আমিও রাজশাহী গিয়েছিলাম, রাজশাহী ইউনিভার্সিটি এবং রাজশাহী কলেজটা অনেক সুন্দর, হুম, পদ্মার পাড়টা সুন্দর। তো উনি এক একটা জায়গায় গিয়ে হচ্ছে একটা জায়গাকে খুব সুন্দরভাবে তুলে উপস্থাপন ধরেন, এবং করেন। খুব স্মার্টলি কথা বলেন, এবং ব্যক্তি নিজেও দেখতে সুন্দর সুন্দর আর কি। তা উনি আবার জানতে পারলাম যে আমার পটুয়াখালী বাউফলে সম্ভবত ওনার বাসা। বাসা। তো এলাকার মানুষ বা এক বিভাগের মানুষের জন্য টান ভালোবাসা আছে। কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনের আগে টু বি অনেস্ট আমি ওনাকে চিনতাম না। এই লাস্ট কিছুদিন ধরে ওনার কিছু ব্লগ সুন্দর হচ্ছে এই জায়গা থেকে। তো হঠাৎ করে আমি দেখলাম যে বিএনপির নারী সংরক্ষিত আসনে উনি মনোনয়ন ফর্ম পেয়েছে। কিনলেন, এবং আমাদের আরো একজন জুলাই যোদ্ধা তিনিও নিলেন। তো তিনি যে ফরম কিনলেন, এটা দ্বারা নেটিজনরা বা হচ্ছে গিয়া অনলাইন অ্যাক্টিভিটি যারা আছে মোটামুটি দেখলাম সবাই সাপোর্ট করতেছে যে সে রাজনীতিতে আসলে একটা জেনজি বিএনপি মুখী হবে, হুম, বা হচ্ছে গিয়া সে নিজেও হচ্ছে সংগ্রাম করবে। এটা হলে মনে হয় খারাপ হতো না, কিন্তু এখন বিএনপি দল তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আসলে তাকে না রেখে অন্য কাউকে দেয়া, এটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সে এখন তার চিন্তাধারা একরকম, আমার চিন্তাধারা একরকম হবে। সে আমি এক প্রতিষ্ঠান থেকে এক পরিবার থেকে আসি নাই, আমার কাছে মনে হচ্ছে এনসিপি বেস্ট, তার কাছে মনে হচ্ছে অন্য দল বেস্ট, সেজন্য সে অন্য দলে গেল।
এই জন্য শুভকামনা থাকবে তার জন্য, এবং দেশের পক্ষে, ইনসাফের পক্ষে যাতে করে ভয়েস চালু থাকে, তার অভিনয় এবং অ্যাক্টিং এর পাশাপাশি এই ভয়েসটা যাতে করে থাকে, একপাক্ষিক যাতে করে না হয়ে যায়, হুম। এক পক্ষে যাতে করে না হয়ে যায়। আপনি রাজনীতি করেন, আপনার দল যদি ভুল করে সেইটাই যদি আপনি না বলতে পারেন, তাহলে তো আর সেই স্বাধীনতা হলো না। তো তার কাছে আমার অনুরোধ, রিকোয়েস্টটাই থাকবে যে দেশের মানুষের পক্ষে, দেশের পক্ষে কথা বলুন, সে আপনি যে দলই করেন না কেন। আচ্ছা। আমরা গত রেজিমে দেখেছি আসলে যারা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার ছিল এবং খেলোয়াড় অনেকেই দেখেছি যে আসলে তারা গত যে রেজিমের রাজনীতি সেখানে যুক্ত হয়ে যায়, এবং এই যে যুক্ত হয়ে যাওয়ার পরে যে পরিণতি সেটা কিন্তু আসলে ভালো হয়নি। তো আপনার কি মনে হয় যে তারকাদের বা যারা আসলে মানুষের সামনে আগে অন্যভাবে ছিল এখন এইভাবে নতুন ভাবে রাজনীতিতে যুক্ত হওয়া কি আসলে ঠিক কিনা? তারকা বলতে আমরা দুইজন নাম নিয়ে আসতে পারি, যে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান, Yes. আবার ওই ভাই বললেন যে নায়ক রিয়াজ রাজ্জাক, এরকম নাকি, আমি যদি ভুল না করে হুম। থাকি, বা হচ্ছে গিয়া ফেরদৌস। ফেরদাউস, রাইট, এবং হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। আচ্ছা। এখন মানে তাদের রাজনীতিতে আসার পরে এখন পরিণতিটা খারাপ, হুম। এটা তো প্রশ্ন। আপনি সাকিব আল হাসান, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ নজরুল স্যার মনে হয় বলছিলেন যে ক্রিকেটের রাজা বা এরকম কিছু একটা উপাধি দিয়েছিলেন। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়, ভালো খেলেন। তিনি যেই দলেই করেন না কেন, বাংলাদেশের খেলার একটা প্রতিনিধিত্ব করেন বিশ্বের কাছে। ক্রিকেট জগতে সাকিব আল হাসান কিন্তু বিশ্ব চিনে। হুম। আপনি সাকিব আল হাসান আওয়ামী লীগ করতে পারেন, এটা আপনার রুচি, আপনি কোন দল করবেন না না করবেন এটা আপনার স্বাধীনতা। আপনি মাশরাফি বিন মুর্তজা দেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন, সাকিব আল হাসানও দিয়েছেন। আপনি যেই দলেরই করেন না কেন, এটা সম্পূর্ণ আপনার স্বাধীনতা। আপনি নৌকা করবেন না, ধানের শীষ করবেন না, শাপলাকলি করবেন, এটা আপনার ফ্রি কিংডম। কিন্তু আপনি সাকিব আল হাসান মানুষের বুকে গুলি চালানোর পক্ষ নিতে পারেন না। পারেন না। রাইট। হেলিকপ্টার থেকে গুলি, প্রশাসন থেকে গুলি, দলীয় মানুষের হাতে পিস্তল ধরে দেওয়া। আপনি দল করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, মানুষের বুকে গুলি চালানো হচ্ছে, রোকেয়া হলের সামনে রোকেয়া হলের ছাত্রীদের গায়ে ডিম মারা হচ্ছে, ছাত্রলীগ পিটায়া হলে ঢুকাই দেওয়া হচ্ছে, এটার সাপোর্ট আপনি করতে পারেন না। আপনি তখন আপনার ভয়েস, আপনার একটা বিগ প্ল্যাটফর্ম আছে, বাংলাদেশের জেনজি বলেন, তরুণ প্রজন্ম বলেন, আপনাকে ফলো করে, ভালোবাসে। এখনো সাকিব আল হাসানকে মাশরাফিকে মানুষ ভালোবাসে। আপনি তখন সাকিব আল হাসান যদি বলতেন আমি আওয়ামী লীগ করতে পারি, আমি আওয়ামী লীগের এমপি মন্ত্রী হতে পারি, কিন্তু মানুষের বুকে গুলি চালানোর পক্ষে আমি সাকিব আল হাসান না, এতটুকু বিবেক আপনার ছিল না? মানুষ গুলি করে মেরে ফেলতেছেন, দল দলের জায়গায় আমার দল গুলি করে একটা মানুষকে মেরে ফেলবে, আরে ভাই এই গুলি বাংলাদেশের গুলি, এই পিস্তল বন্দুক বাংলাদেশের, এই পুলিশ যে গুলি করছে সে বাংলাদেশের, যিনি মরছে তিনি বাংলাদেশের। আপনি একটা মানুষকে গুলি করে মেরে ফেলতেছে, আপনি সেখানে চুপ। আজ অব্দি পর্যন্ত আপনি একটা সরি বলতে পারলেন না, আজ অব্দি পর্যন্ত আপনি একটু অনুতপ্ত হতে পারলেন না যে আমি সরি, বাংলাদেশের মানুষকে গুলি করা হয়েছে, আমি তখন বাংলাদেশের মানুষের পক্ষ নেই নেই। আরে ভাই, যে মরছে, যার বুকে গুলি চালাইছে, যে ছাত্র যে মরছে, সে ছাত্র শিবির হতে পারে, সে ছাত্র দল হতে পারে, সে এনসিপি হতে পারে, গণ অধিকার হতে পারে, এবি পার্টি, জামাত শিবির, সে যাই করতে, সে তো মানুষ রে ভাই, সে তো বাংলাদেশের মানুষ, সে তো রক্ত মাংসে গড়া মানুষ, তার ন্যাশনাল এনআইডি কার্ডে তো বাংলাদেশই লেখা ভাই। তার বুকে গুলি চালানো হচ্ছে, আপনি সাকিব আল হাসান বলতে পারলেন না যে গুলি চালানোর পক্ষে অ্যাটলিস্ট আমি না? কেন গুলি চালানো হয়েছে? চেয়ার টিকিয়ে রাখার জন্য। চেয়ারই তো মূল, চেয়ার টিকিয়ে রাখার জন্য। আপনি চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষ গুলি করে মারবেন? সে যে দলেরই হোক, সে তো এই দেশের মানুষ, সে তো এই দেশের সন্তান। ও আচ্ছা, আপনার সন্তানের জন্য মায়া আছে, যে শহীদ হয়েছে, সে গুলি খাইছে, তার মায়ের কান্না নাই, তার মায়ের চোখ নাই, তার মায়ের মায়ার টান নাই। এই জন্য হচ্ছে এটা যে আপনাকে কিন্তু আমি শুরুতেই বলছি যে আমার পার্টিও যদি ভুল করে আমি কথা বলবো। তো এখনকার যারা হচ্ছে, এই জন্য এই যে চমক, রোকেয়া জাহান চমক বলছেন, এই জন্য কিন্তু আমি ওই জায়গাটা বলছি যে আপনি যে দলই করেন, ভুল করলে সেটা প্রতিবাদ করেন, কথা বলেন। এই জিনিসটা যদি থাকে, তাহলে অভিনেত্রী, অভিনেতা, পাবলিক ফিগার, ইনফ্লুয়েন্সার, এটার আর পরিণতি হতে হবে না। আজকে সাকিব আল হাসান যদি একটা পোস্ট করতো ওই সময় যে আমি গুলির পক্ষে না, আজকে সাকিব আল হাসানকে দেশ ছাড়া হতে হতো না, আজকে সাকিব আল হাসান খেলার বাইরে থাকতে পারতো না। ভাই আমার কথা ভুল হলে বলেন,
সাকিব আল হাসানের ওইটা স্টেটমেন্ট থাকতো আমি আওয়ামী লীগ করতে পারি, আমি ছাত্রদের পক্ষে ছিলাম, এইটা সাকিব আল হাসানের স্টেটমেন্ট দলিল প্রমাণ থাকতো, কিন্তু সেটা তো বলে নাই। হুম। এখনকার যারা ইনফ্লুয়েন্সার আসবে, রাজনীতিতে আসবে, তাদের ওই জায়গাটা ক্লিয়ার থাকবে, সে এনসিপি হোক, বিএনপি হোক, জামাত হোক, যেটাই হোক, ভুল করছে, আমি ভুলের পক্ষে ছিলাম না, ক্লিয়ার থাকুক, স্বচ্ছ থাকুক জায়গাটা। হাসনাত আব্দুল্লাহ কি করছে? অনুদান পাইছে, একদম স্পষ্টভাবে প্রকাশ করে দিছে, আমাকে সরকার যে বেতন দেয়, সরকার যে ফ্যাসিলিটিস দেয়, দ্যাটস এনাফ ফর মি। হুম। সরকার যে অনুদান দেয় এটা মানুষের, আমি সবকিছু প্রকাশ করে দিলাম। এই হাসনাত আব্দুল্লাহকে, এখন তো বিএনপি ক্ষমতায়, হুম। আগামী টার্মে যদি মনে করেন জামাত অথবা এক্স ওয়াই জেড যেই আসুক কারণ হাসনাত আব্দুল্লাহকে পালাতে হবে না। হাসনাত আব্দুল্লাহ দেবিদারের মানুষের কাছে ভোটও চাইতে হবে না, হাসনাত আব্দুল্লাহ সেই কাজ করে ফেলছে। হুম। তাহলে এখন ইনফ্লুয়েন্সার হোক, অভিনেতা হোক, অ্যাক্টর হোক, যেই হোক, ওই জায়গাটা যদি স্বচ্ছ থাকে, মানুষের পক্ষে যদি দাঁড়ানোর ব্যাপারটা থাকে, কাউকে পালাতেও হবে না, করুণ পরিণতিও হতে হবে না ইনশাল্লাহ। গত স্বৈরাচারী রেজিম থেকে বের হওয়ার জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি, কিন্তু এই যে নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করার পরে আমরা দেখলাম যে ফেসবুকে সমালোচনা করার জন্য অনেকে গ্রেফতার করেছে, এবং গতকালকে শাহবাগে থানার ভিতরে গিয়ে ডাকসু নেতাদেরকে মানে মারা হলো এবং পিটানো হলো। সেই সম্পর্কে আসলে আপনি কি বলতে চান? মানে আমরা কি তাহলে এই গণতন্ত্র আসলে কায়েম করতে পেরেছি কিনা, বা ওই রেজিম থেকে আসলে বের হতে পেরেছি কিনা? বিএনপির এই 2 মাস প্লাস তাদের যে নেতৃত্ব দায়িত্ব বা হচ্ছে গিয়া দেশ চালানোর যে ব্যাপারটা, এটা কেন যেন কোন কারণে যেন মানুষের কাছে একটু মানে জনপ্রিয়তা কমে যাওয়ার ব্যাপারটা হচ্ছে। হুম। হুম। তো ওই যে বললাম যে বেগম জিয়াকে নিয়ে অথবা তারেক রহমানকে নিয়ে অথবা জাইমা রহমানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে বা হচ্ছে খারাপ আচরণ ভঙ্গিমা এটা যদি প্রকাশ করে, তাহলে বিএনপি মনা মানুষ তারা এটাকে ভালোভাবে নিবেন এবং সেটার প্রতিবাদ করবে। এটা অন্য দলের হইলেও যে যার দলের গুণগান গাবে, এটা খুবই নর্মাল। তো গতকালকে যে ব্যাপারটা হলো, ডাকসুর নেতাদের আপনার শাহবাগ থানায় থানার ভিতরে। এসে মারধর করা হলো। মূল ব্যাপারটা ছিল যে জাইমা রহমান এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ একটা ফটোকার্ড ফটোকার্ড। পাবলিশ করা। এখন থানায় যখন তারা যে হচ্ছে পাবলিশ করছে, যার উপরে দোষ গেল, তিনি থানায় অভিযোগ করতে আসছেন যে আমি করি নাই এটা, হুম। 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 এটার জন্য জিডি করতে আসছেন, যতটুকু আমরা জি। জানলাম আর কি। তো তিনি থানায় আসছেন, অথবা আসার আগে রিউমার স্ক্যান দেখবেন যে বাংলাদেশে অনলাইন একটা প্ল্যাটফর্ম, তারা সত্য জিনিসটা প্রচার করার পক্ষে কাজ করে। কাজ করে। তো তারা জিনিসটা প্রচার করছেন যে ওই ব্যক্তি এটা প্রকাশ করেন নাই, বা হচ্ছে এটা যে বানানো হয়েছে তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে, এটা একটা ভুয়া। ভুয়া ভুয়া। দেখুন, ওই ব্যাপারটা তো ছাত্র দল বিএনপি তারা মেনে নিতে পারে নাই। আমার নেতার এগেনিস্টে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য, এটা আপনি আমি ওই পার্টি করলেও মেনে নিতাম না। এখন ওই জায়গাটা একটা সংযমের ব্যাপার আছে, যে আসলে যার উপর দোষ চাপানো হইলো আসলেই সে করছে কিনা। সে যদি করে, নিঃসন্দেহে তার আইনিভাবে শাস্তি হোক, এটা আপনি আমি সবার জায়গা থেকে যাব। আমরা কেন একজন নেতাকে নিয়ে, কেন একজন আহ, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে, তার মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করব? কিন্তু আমাদের জাস্টিফাই করতে হবে যে আসলে ওই ব্যক্তি বলছে কিনা এটা, এবং সেজন্য ধৈর্য ধরতে হবে। যে করছে তার শাস্তি হোক, আমি করলেও আমার শাস্তি হোক, কিন্তু আগে তো আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এক্স ওয়াই জেড কি করলো। কিন্তু এটা না করে ছাত্র দলের ভাইরা মাথা গরমের জায়গা থেকে ওইটা হয়তো তারা আর সংযমে রাখতে পারেন নাই, তো থানার ভিতরে গিয়ে হচ্ছে তাদেরকে অ্যাটাক করছেন। এবং আমি এখনো সত্যতা জানি না যে আসলে যারা জিডি করতে গেছেন তারাই করছে বা করেন নাই, এটা একমাত্র তারাই ভালো জানেন। আর যেটা ব্যাপার হচ্ছে, থানার ভিতরে গিয়ে আন্দোলন করা, মারপিট করা, এটা তো আসলে যত বড় অপরাধী হোক না কেন, আসলে এটা আমাদের জন্য তো ভালো কিছু না। না। মানুষ সর্বশ্রেষ্ঠ যাবে থানায় নিরাপত্তার মেয়ের জন্য, জন্য। যিনি অপরাধ করছে তার আইনিভাবে ফাঁসি হয়ে যাক। কিন্তু থানার ভিতরে গিয়ে যদি হামলা হয়, তাহলে মানুষ নিরাপদ কোথায়? হুম। তো সেখানেও দেখলাম যে ছাত্র দলের এক ভাই, আমি নাম সঠিক জানি না, তিনি দেখলাম ওই যে জুবাইর, তাকে হচ্ছে আড়াল দিয়ে রাখতেছেন। এটা তাদের ভালো মন মানসিকতার পরিচয় দেওয়া। তবে এটা বলবো যে এই একটা ভুয়া কিছুকে কেন্দ্র করে যদি এত বড় দিন নাই রাত নাই, এই মানুষ এই সময় তেল পাচ্ছে না, কারেন্ট থাকতেছে না, হুম। হুম। গ্যাস নাই, লোডশেডিং, এই সময়টা যদি একটা ভুয়া ফটো কার্ড
অথবা যে করছে তার এগেনিস্টে না গিয়ে এরকম যদি হয়ে এরকম থানার ভিতরে গিয়ে আন্দোলন সংগ্রাম মারপিট হয়, এটা আসলে তো সুন্দর কিছু না। কিন্তু এর সত্যতার উপরে আইনি পদক্ষেপ নেওয়া উচিত, আইনি মাধ্যমে বিচার হওয়া উচিত। সেখানে আমি যদি ভুল করি, আমি যদি কুরুচিপূর্ণ মন্তব্য করি, আমি যদি অপরাধী হয়ে থাকি, আমারও শাস্তি হওয়া উচিত। আসলে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে তারা আর কোনো মব বাংলাদেশে হতে দিবে না, তাহলে গতকালকের ঘটনাকে আসলে আমরা মব বলতে পারি কিনা? রাইট। মব বলতে কিছুটা মবের দিকেই যায় যে আহ, যে উনি তো থানায় যেতেন না। উনি যদি কাজটা করেই থাকতেন তাহলে তো থানায় স্বচ্ছতার পরিচয় দিতে যেতেন না যে আমি কাজটা করে আবার থানায় কেন আসলাম। তো এখন থানার ভিতরে গিয়ে এরকম মারপিট করা, এটা তো অবভিয়াসলি মব, এবং সেখানে কেউ মারাও যেতে পারতেন। তো এটা স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তিনি তো অনেক কথাই বলছেন যে বাংলাদেশে আর কোনো মিছিল মিটিং হওয়া যাবে না বা করা যাবে না, মব সৃষ্টি হবে না, কিন্তু দিন দিন তো এগুলো চলছে। হুম। এবং আহ, তিনি সব মন্ত্রীদের প্রশ্নের উত্তর দিচ্ছে, কিন্তু তার মন্ত্রণালয়ের তার সেক্টর ভালোভাবে দেখছেন না। তো তার প্রতিও অনুরোধ, দোয়া, ভালোবাসা সবই সমর্থন সাপোর্ট থাকবে। যে আসলে আমার পার্সোনালি তাকে ভাল লাগে, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা বলা, একদম রাজনৈতিক ব্যক্তিতে ফিল আসে যে আসলে এই দেশটাকে সুন্দর করার। এবং তেনার কিন্তু সফট কর্নার রয়েছে এনসিপির প্রতি। সে কিন্তু একটা বক্তব্যতে বলেছে যে এনসিপিও কিন্তু একটা সময় সরকার গঠন করবে, কিন্তু টাইম লাগবে। তো উনি একজন জেনুয়ান পলিটিশিয়ান। আমার মনে হয় এই বাংলাদেশকে সুন্দর কিছু উপহার দেওয়ার তার ওই জায়গাটা রয়েছে। আচ্ছা, অনেক বেশি পলিটিক্যাল কথা বলে ফেললাম। এখন যদি আপনি পারমিশন দেন তাহলে হচ্ছে একটু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। রাইট। হুম। এখনো কি আসলে আপনার এক্স কে মনে পড়ে কিনা আপনার? আহ ওটা তো আসলে ভালোবাসার জায়গা ছিল। আমি ভালোবেসে ওনার অনুমতি নিয়েই আমি ওনার হাতে আংটি পরিয়েছিলাম। হুম। আংটিটার মূল্য 15 টাকা ছিল আর কি। তো অনেকে এগুলো বলে যে এক্স কে বিক্রি করে তুমি খাচ্ছ, বা প্রাক্তন ব্যবসায়ী। তো ওটা আসলে আমি জানি আমার সাথে কি হয়েছে। ওনার পারমিশন নিয়েই শীতলক্ষা, আমি তো দাউন নদীতে পড়াশোনা করতাম, হুম। শীতলক্ষা নদীর পাশে একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে তার আন্টি ছিল, আমার বন্ধু ছিল, 15 টাকার সামর্থ্য ছিল আংটি কেনার। হুম। ওটা তার হাতে পরিয়েছিলাম তার অনুমতি নিয়েই। এরপর উনি আসলে বেটার অপশন পেয়ে বিবাহ করে ফেলে। এখন আমি যতটুকু জানি উনি কানাডায় আছেন। কানাডাতে ওনার একটা বাচ্চা ছেলেও হয়েছেন। তো আমি ওনাকে আসলে মিস করি, বাট আজকাল মনে হচ্ছে একটু মিস করাটা কম হচ্ছে, মিস করার দিকে সময়টা দেওয়া হচ্ছে না আর কি। আচ্ছা, আচ্ছা। লাস্ট কোয়েশ্চেন, বিয়ে কবে করছেন, আর এখন আপনার জীবনে কেউ আছে কিনা? একদম পিওর সিঙ্গেল। আর আহ, ওই ভালোবাসার জায়গাটা ধাক্কা খাওয়ার পরে আসলে আমার কাছে মানে কেন যেন কারো কাছে বিশ্বাস, আস্থা, ভরসার জায়গাটা পাচ্ছি না। তো এই জন্য এখন তো বিয়ে করার এবিলিটি আছে বা বিয়ে করার হাই টাইম চলতেছে। তো মন টানছে না যে আমি কাউকে বিবাহ করি, কাউকে নিয়ে সংসার করি, কাউকে ভালোবাসি। এটা কেমন যেন ভিতর থেকে আসছে না। তো যখন আসবে তখন করব, বাট এখনো আসছে না। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকেও।